হ্যালো বন্ধুরা, 2024 সালে সারভাইভ সিনেমায় আমাদেরকে দেখানো হয় পুরো পৃথিবীর সমুদ্রের পানি শুকিয়ে গেলে কি হয় এবং এর ফলে পৃথিবী ও পৃথিবীর মানুষের উপর কিরকমটা প্রভাব ফেলে। সেই সিনেমাটাই আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি, তাহলে দেরি না করে শুরু করি। মুভির শুরুতে আমাদেরকে একটি ফ্যামিলি দেখানো হয়। ফ্যামিলিটা হলো টমের স্ত্রীর নাম জুলিয়া, তাদের দুইজন ছেলে মেয়ে, একজন ক্যাসি আর একজন বেন। ছুটি কাটানোর জন্য তারা সমুদ্রে ঘুরতে বের হয়েছে তাদের নিজেদের বোটে। এই সময় তারা ক্যারিবিয়ান সিতে রয়েছে। তারা সবাই খুব খুশি ও ভালো সময় কাটাচ্ছে। টম তার ছেলেকে মাছ ধরা শিখাতেছিল আর ক্যাসি আরাম করতেছিল বোটের মধ্যে। তখনই জুলিয়া সমুদ্রে চলে যায় সাঁতার কাটার জন্য। কিছুক্ষণ পরে জুলিয়ার পানিতে কিছুটা অন্যরকম মনে হতেছিল। তার মনে হতেছিল যেন তার আশেপাশে কেউ আছে। প্রথমবার সে এটা নিয়ে খুব একটা চিন্তা করে না, তাই আবার সাঁতার কাটতে শুরু করে। কিন্তু দ্বিতীয়বার যখন আবার তার সাথে এরকমটা হয়, সে তখন ভয় পেয়ে যায়। সে বোট থেকে দূরে থাকার কারণে সাহায্যের জন্য চিল্লাতে থাকে। তখন টম তার আওয়াজ শুনতে পায়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। টম তখন জুলিয়াকে বাঁচাতে যায় এবং তাকে বোটে ফিরিয়ে নিয়ে আসে। তখন বোটের যে কম্পাসটা ছিল সেটাও আজবভাবে ঘুরতে শুরু করে, যেটা স্বাভাবিকভাবে কখনোই ঘুরে না। এই ঘটনার জন্য টমের রাগ ওঠে, কারণ সে আগেই বলে রেখেছে যে যেই পানিতে যাক না কেন সেজন্য অন্যজনকে বলে যায়, কেননা এটা সমুদ্র এবং এখানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। এসবের জন্য জুলিয়া তার কাছে মাপ চায়। সন্ধ্যাবেলায় তারা বেনের 13তম জন্মদিন পালন করতে থাকে। টম বেনের জন্য কেক নিয়ে আসে এবং সবাই তাকে শুভেচ্ছা দেয়। ক্যাসি তার ফ্যামিলির সবার ছবি তুলতে থাকে। তখনই তার বয়ফ্রেন্ড অ্যাডাম তাকে ফোন করে। তার বয়ফ্রেন্ড তার কাছে তার ট্রিপ সম্পর্কে জানতে চায়। ক্যাসি ভিডিও কলে দেখে যে শহরে একটা ভয়ানক তুফান আসতে চলেছে এবং এই তুফানের জন্য তার কানেকশনটাও চলে যায়। এতে ক্যাসি চিন্তায় পড়ে যায় এবং এসব কিছু তার মা বাবাকে বলতে চলে যায়। এই সময় তারা কিছু আজব আওয়াজ শুনতে পায় এবং তারা বোটের উপরে চলে যায়। তারা দেখে যে বড় বড় তিমিরা তাদের পাশ দিয়ে চলে যাচ্ছে। টম বলে তিমিরা মাঝে মাঝে তাদের রাস্তা ভুলে যায়। তখন একটা তিমি তাদের বোটের উপর ধাক্কা মারে। টম পানিতে নামে কিছুক্ষণ পরে বোটের অবস্থাটা দেখার জন্য, কিন্তু পানিতে গিয়ে তার কিছুটা কেটে যায় এবং সে উপরে ফিরে আসে। টম নিজে একজন মারিন বায়োলজিস্ট আর তার স্ত্রী একজন ডাক্তার। জুলিয়া তাকে ওষুধ লাগিয়ে দিতেছিল এবং টম বলে যে তিমি মাছের লেজের সাথে ধাক্কা লেগে বোটের কিছুটা ক্ষতি হয়েছে। ক্যাসি তার বয়ফ্রেন্ডের সাথে বারবার কানেক্ট করার চেষ্টা করতেছিল, কিন্তু কোনো নেটওয়ার্কই পায় না সে। এমনকি বোটের যে রেডিও ছিল সেটাতেও কোনো সিগন্যাল ছিল না। এতে টম কিছুটা চিন্তায় পড়ে যায়। সে হিসাব করতে থাকে যে তার খাবার ও পানি কতদিন চলবে, আর জানতে পারে যে তাদের কাছে মাত্র 4 দিনের পানি বাকি আছে। তখন বাইরে থেকে আবারও আজব একটা আওয়াজ শুনতে পায় তারা। তখন বাইরে এসে দেখে যে আকাশ থেকে কিছু একটা পড়তেছে। প্রথমে তারা মনে করে এটা হয়তো কোনো ধূমকেতু। এটা তাদের কাছে পড়ে এবং টম বলে যে এটা তো আসলে স্যাটেলাইট। এসব কিছু দেখে টম বোটটাকে স্টার্ট করতে যায়, কিন্তু ইঞ্জিনটা কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। তারা সবাই বোটের ভিতরে এসে লাইফ জ্যাকেট পরে নেয়, কারণ বোটটা অনেক বেশি নড়াচড়া করতেছিল। এরই মধ্যে আরো একটা তীব্র আওয়াজ শুরু হয়, যার কারণে জুলিয়ার নাক থেকে রক্ত বের হয় এবং বাচ্চারা বমি করতে থাকে। মনে হয় যেন একটা ভয়ানক তুফান এসে গেছে। কোনো মতে তারা তাদের রাতটাকে পার করে দেয়। সকালে তারা ঘুম থেকে ওঠে এবং ঘুম থেকে উঠে বাহিরে দেখে তারা খুবই অবাক হয়ে যায়, কারণ তারা এখন কোনো সমুদ্রে নয়, তারা এখন একটা শুকনো জনমানবহীন জায়গায় রয়েছে। তারা তো সমুদ্রের মাঝেই ছিল, কিন্তু সমুদ্রটা রাতারাতি শুকিয়ে যায় এবং তারা এই অবস্থায় চলে আসে। টম তার পরিবারের সকলকে ভরসা দেয় এবং চিন্তা করতে না করে। সে কম্পাস দিয়ে দিক নির্দেশনা নিতে চায়, কিন্তু তার কম্পাসটাও ঠিক মতো কাজ করতেছিল না, যার মানে পৃথিবীর যে পোল আছে সেগুলো শিফট হয়ে গেছে। এরকমটা এর আগে হয়েছিল, কিন্তু বহু বছর আগে। হয়তো এসব কিছু হওয়ার জন্য অনেক মানুষ মারাও গিয়েছে। ক্যাসি এসব কথা কোনো মতেই বিশ্বাস করতে চায় না এবং সে ক্যাবিনে এসে কান্না করতে থাকে। জুলিয়াও তাদের খাবারগুলো হিসাব করতেছিল যে তাদের খাবার আর কতদিন থাকবে। বেন কিছু বেলুন আকাশে উড়িয়ে দেয় এই আশায় যে কেউ তাদেরকে বাঁচাতে আসবে। টম বারবার সিগন্যাল পাঠানোর চেষ্টা করতে থাকে। হঠাৎ একটা জবাব পেয়ে যায় সে। এই দুর্ঘটনার আগে সমুদ্রে রিসার্চের জন্য একটা সাবমার্সিবল পাঠানো হয়েছিল এবং এই সিগন্যালটা সেখানকার ক্যাপ্টেনে রিসিভ করেছে, যার নাম অলিভার। সে সমুদ্রের অনেক গভীরে ছিল, তাই সে বেঁচে যায়। অলিভার বলে সকল কমিউনিকেশন সিস্টেম নষ্ট হয়ে গেছে, তাই সাহায্যের আশা করাটা বোকামি হবে। আর বলে যে সমুদ্রের পানি আবারও ফিরে আসবে, তাই আমাদেরকে উঁচু একটা জায়গায় চলে যেতে হবে।
টম তাকে বলে যে তার বাচ্চা দুজনকে কি তার সাবমার্সিবলে নেওয়া যাবে। তখন অলিভার বলে যে দুর্ভাগ্যজনকভাবে তার পার্টনার মারা গিয়েছে এবং সাবমার্সিবলের জায়গা অনেক কম, সেখানে শুধু একজন মানুষকেই নেওয়া যাবে। টম তাকে কোনো মতে রাজি করিয়ে নেয় যে শুধু তার দুজন বাচ্চাকে বাঁচিয়ে নেওয়ার জন্য। অলিভার লোকেশন দেখে বলে যে 3 দিনের রাস্তা পার করে তার কাছে আসতে হবে। পরের দিন তারা সব প্রয়োজনীয় জিনিস নিয়ে যাওয়ার জন্য বের হবে। তখনই টম একজন মানুষকে দূরে দেখতে পায়। টম তার কাছে যায় এবং তাকে কিছুটা খাবার পানি দেয়। লোকটা পানি খাওয়ার পরে টমের উপর আক্রমণ করে দেয় আর সঙ্গে সঙ্গে তার কাছে থাকা হাতিয়ারটা দিয়ে টমকে মেরে ফেলে। জুলিয়া এটা দেখে খুবই ভয় পায় এবং সে দৌড়াতে থাকে। সেই লোকটা এখন জুলিয়াকে মারার জন্য সামনে আগাতে থাকে। জুলিয়া বোটে চলে আসে এবং তার বাচ্চাদেরকে একটা জায়গায় লুকিয়ে রাখে। ক্যাসির হাতে একটা ফ্লেয়ার গান দেয় এবং বলে যে সুযোগ পেলে তাকে মেরে দিও। জুলিয়া একটা হাতিয়ার নিয়ে বোটে লুকিয়ে পড়ে। ওই লোকটা দরজা ভেঙেই বোটের ভেতর প্রবেশ করে। সে হয়তো অনেক দিন ধরেই ক্ষুধার্ত রয়েছে, তাই সে ঢোকার সাথে সাথে খাবারগুলো খেতে থাকে। সে খাবার খেতে খেতে জুলিয়াকেও খুঁজতে থাকে। বোটের একটা ছিদ্র দিয়ে জুলিয়া বের হয়ে যায়, তাই সে লোকটা তাকে দেখতে পায় না। তবে ওই লোকটার সাথে একটা কুকুরও ছিল। সেই কুকুরটা জুলিয়াকে দেখে ফেলে, তাই জুলিয়া আর কোনো উপায় না পেয়ে কুকুরটাকে মেরে ফেলে। সে তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য বোটের ভিতর চলে যায়, কিন্তু এবার এই লোকটা তার উপর আক্রমণ করে দেয়। সে জুলিয়াকে মারতে থাকে এবং এক পর্যায়ে তাকে মেরেই ফেলবে, কিন্তু তখনই ক্যাসি তার ফ্লেয়ার গানটা চালিয়ে দেয়। এতে সেই লোকটা অনেকটাই আঘাতপ্রাপ্ত হয় আর বোটেও আগুন লেগে যায়। জুলিয়া তার বাচ্চাদেরকে নিয়ে এবং কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে বোট থেকে বেরিয়ে যায়। ক্যাসি ও বেন তার বাবার লাশ দেখে অনেক কান্না করতে থাকে। তবে ওই খনিটা এখনো বেঁচে আছে, তাই জুলিয়া তার বাচ্চাদেরকে নিয়ে পালাতে শুরু করে। বোটের মধ্যে একটা বিস্ফোরণ হয়, যার ফলে বোটটা পুরোপুরি শেষ হয়ে যায়। জুলিয়া তার বাচ্চাদেরকে নিয়ে পাথরের মরুভূমি পার করে একটা জায়গায় এসে বিশ্রাম নেয়। তারা কিছুক্ষণ সেখানে আরাম করে। কিছু পানীয় ছিল সেখানে, কিন্তু সেগুলো সমুদ্রের লবণাক্ত পানি। বেন তার বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করতেছিল, কেননা সে মনে করে যে সে যে বেলুনগুলো উড়িয়ে দিয়েছিল সেগুলোর জন্য সেই খনিটা তাদের কাছে এসেছে। জুলিয়া তাকে বোঝায় এবং তারা সবাই সামনের দিকে চলতে থাকে, কিন্তু সেই লোকটা তাদের পিছনে এখনো ছিল। তারা একদিন পার করে নেয়। রাস্তায় বেন একটা হ্যামার ফিশ দেখতে পায়, যেটা থেকে কিছু মাংস বেন নিয়ে নেয়। খনি তাদের পিছনেই ছিল, তাই তারা থামতে পারে না, তাদেরকে পথ চলতেই হবে। চলতে চলতে তারা এমন একটা এলাকায় এসে পড়ে যেখানে বিষাক্ত ময়লা আবর্জনা ড্রামগুলো ছিল, কারণ মানুষ তাদের বিষাক্ত ময়লা আবর্জনাগুলো সমুদ্রে ফেলতো। তারা সেই ময়লা আবর্জনার স্তূপের মাছ দিয়েই চলতেছিল। এরই মধ্যে জুলিয়া খেয়াল করে যে বেন অনেকটাই ডিহাইড্রেটেড হয়ে গেছে, তাই সে বেঁচে যাওয়া পানিটুকু বেনকে খাওয়িয়ে দেয়। ক্যাসি এখানে অনেকটাই ভয় পেয়ে যায়। সে মনে করে যে তারা এখানেই মারা যাবে, কিন্তু জুলিয়া তাকে কোনো মতে শান্ত করায়। তারা সামনে গিয়ে একটা ক্র্যাশ প্লেন দেখতে পায়, যেটা হয়তো অনেক আগে সমুদ্রের মাঝে ক্র্যাশ করেছিল। সন্ধ্যা হয়ে যেতেছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় যে এই রাতটা তারা এখানেই কাটাবে। জুলিয়া তার ও টমের ছবিগুলো দেখতে থাকে এবং তার পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। তার বাচ্চারাও তার সাথে টমকে একই রকম মিস করতেছিল। একটু পর ক্যাসি প্লেন থেকে বের হয়ে আসে। ওই খুনি লোকটা এখনো তাদের পিছনেই পড়েছিল। সে ক্যাসিকে মারার জন্য আসতেছিল, কিন্তু তখনই জুলিয়া তাকে পিছন দিক থেকে মেরে ফেলে। দিন সকালে তারা যখন বের হয়, তারা বের হয়ে দেখে যে লাশটাকে কোনো একটা প্রাণী খেয়ে ফেলেছে। তার মানে এখানে অন্য কোনো ভয়ানক প্রাণীও রয়েছে। তাদের খাওয়ার পানি শেষ হয়ে গেছে। বেনের অনেকটা পিপাসা লেগেছে। তার মা তাকে বারণ করা সত্ত্বেও সে নোংরা পানি খেয়ে ফেলে, যার ফলে সে আরো অসুস্থ হয়ে যায়। তারা কিছু প্লাস্টিকের চেয়ার দেখতে পায় এবং সেগুলো দিয়েই তারা রোদ থেকে বাঁচার জন্য কোনো মতে একটা ছাদ তৈরি করে এবং সেখানে বিশ্রাম নেয়। হঠাৎ জুলিয়া কিছু আজব শব্দ শুনতে পায়। জুলিয়া বাইরে গিয়ে দেখে যে হাজার হাজার কাকড়া তাদের কাছেই আসতেছিল। তারা হয়তো তাদেরকে শিকার করবে, কারণ তাদের খাওয়ার জন্য কিছুই নেই। জুলিয়া তার বাচ্চাদেরকে নিয়ে দৌড়াতে শুরু করে। পাশে একটা কন্টেনার শিপ ছিল, সেখানে কিছু মানুষও ছিল, কিন্তু তারা তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয় না, তাই বাধ্য হয়ে তাদেরকে উপরে উঠতে হয়। যে মানুষগুলো সেই কন্টেনারের ভিতরে লুকিয়েছিল সেখানে একটা গর্ত ছিল, আর সে গর্ত দিয়ে সেই কাঁকড়াগুলো ভিতরে প্রবেশ করে এবং তাদেরকে খেতে শুরু করে। এখানে জুলিয়া তার পায়ে কিছুটা আঘাত পায়। একটা কাপড় দিয়ে সে তার পাকে বেঁধে ফেলে, কিন্তু এরপরেই সে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরে, তখন সে দেখে যে সব কাঁকড়াগুলো চলে গেছে। এখানে তারা কিছু খাবার ও হাতিয়ারও পেয়ে যায়। জুলিয়া তার চিকিৎসা নিজেই করতে থাকে, কিন্তু এর মধ্যে সে তার নকশাকে হারিয়ে ফেলে, যার মাধ্যমে তারা অলিভারের কাছে যেতে পারত। একজন মৃত লোকের কাছে জুলিয়া একটা রেডিও পায়, যেটা দিয়ে সে অলিভারের সাথে কানেক্ট করে। অলিভার বলে কাকড়ারা তার উপর আক্রমণ করেছিল। তার রিসার্চের মতে সমুদ্রের পানি আবারও চলে আসবে এবং এই কারণে কাকড়াগুলো এখানে চলে এসেছে। জুলিয়া অলিভারের কাছে যেতে চায় তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু তার কাছে এখন কোনো নকশা নেই। অলিভার ফ্লেয়ার গানের ইউজ করে, যার ফলে তারা তার লোকেশনটা জানতে পারে। জুলিয়া তার বাচ্চাদের নিয়ে সেই দিকেই যেতে থাকে যেদিক থেকে ফ্লেয়ার গানটা
সাবমার্সিবলটা চলেছে। তারা দূরে সেই সাবমার্সিবলটা দেখতে পায়, কিন্তু সেখানে যাওয়াটা অনেক কষ্টকর ছিল, কারণ পাথরে পাহাড় সব জায়গায়। তারা সবাই পাথরে পাহাড়ের ভিতর দিয়ে অনেক কষ্ট করে যেতে থাকে, কিন্তু যাওয়ার সময় কিছু পাথর তাদের মাঝখানে পড়ে যায় এবং জুলিয়া তার বাচ্চাদের কাছ থেকে আলাদা হয়ে যায়। জুলিয়া তাদের দুজনকে সামনের দিকে যেতে বলে, কারণ সময় অনেক কম তাদের হাতে। তারা যদি সামনের দিকে না যায় তাহলে তারা সবাই এখানেই মারা যাবে। তারা সাবমার্সিবলের কাছে তো পৌঁছে যায়, কিন্তু ভিতরে কেউই ছিল না। তারা পাশে অলিভারকে দেখতে পায়, যে কিনা খুবই অসুস্থ ছিল। তার বাঁচাটা এখন প্রায় অসম্ভব। অলিভার তাদের দুজনকে সাবমার্সিবলের ভিতরে ঢুকে যেতে বলে, তবে ক্যাসি যেতে চায় না। সে তার মাকে বাঁচানোর জন্য আবারও সেইখানে চলে আসে। তবে এখানে কাকড়াগুলো চলে এসেছে, আর জুলিয়ার বন্দুকের গুলিও প্রায় শেষ হয়ে গেছে। ক্যাসি সময় মতো পৌঁছাতে সক্ষম হয় এবং সে তার মাকে কোনো মতে সেখান থেকে বের করে নেয়। তারা সাবমার্সিবল পর্যন্ত পৌঁছে যায়, তবে কাকড়াগুলো তাদের পিছনেই লেগেছিল। এতে অলিভার মারা যায়। তারা কোনো মতে সাবমার্সিবলের ভিতরে ঢুকে যায়। এরই মধ্যে তারা দেখতে পায় যে সমুদ্রের একটা বড় ঢেউ তাদের দিকেই ধেয়ে আসছে। ঢেউয়ের ধাক্কায় তারা সবাই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জুলিয়ার যখন জ্ঞান ফিরে, সে উপরে চলে আসে দেখার জন্য। সেখানে সে দেখতে পায় যে একটা ধ্বংস হওয়া শহর, যার মানে হলো এখানে হয়তো এখন অনেক কম মানুষ বেঁচে আছে। এসব কিছুর মাধ্যমে খুব কম মানুষই তাদের জীবনকে বাঁচাতে পেরেছে, আর এরই মাধ্যমে মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।